পরে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছেড়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা এসেছে আমাদের এই স্বল্প পরিসরে আপনাদের বসার জায়গা অত চেয়ারের ব্যবস্থা করতে পারে না, একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমাদের এই সমিতিকে সংহত জানাবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে বিনীতভাবে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা নিশ্চিত নিষ্কর্ষিত ভিডিও আয় না তো, ভিডিও আমাদের দেশের কথা বলতে গেলে দিনের পর দিনও শেষ হবে না। তবু আপনাদেরকে অনুরোধ করছি, এখানে যারা বক্তব্য রাখবেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, মাত্র 1 মিনিটের মধ্যে শুধু আপনার পরিচয় দিয়েই আপনার বক্তব্য শেষ করবেন, শুধু আপনার পরিচয় দিয়ে আপনার বক্তব্য শেষ করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা আজকে যে অনুষ্ঠান করেছি এটা কোনো বক্তব্য দেওয়ার অনুষ্ঠান নয়, এটা কোনো লোক দেখানো অনুষ্ঠান নয়। আমরা শুধু ভারতীয়দের মাঝে একটা ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান করেছি। ঈদের পর বাড়িওয়ালারা আমরা দেখেছি তারা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করে সেখানে গরু জবাই করে তারা ভাগাভাগি গরু খায়, পাউরুটি খায়। আমি নিজেও দেখেছি এবং আমি নিজেও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সাথে একত্রিত হয়েছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা যদি আগামীতে সহযোগিতা করেন, আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করে এখানে বড় বড় ভিআইপি হবে, বড় বড় গরু জবাই করে আমরা ভাগাভাগি করে রুটি পোড়াটা খাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি। এখন আপনাদের সামনে বক্তব্য আছে, এখন আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সংগঠক এবং ইমারত নির্মাণ শ্রমিকের সহযোগী সমন্বয় জনাব সাইফুল ইসলাম ভাই। 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে ভারতীয় ঐক্য পরিষদের 13 নং ওয়ার্ডের আয়োজন করা হয়েছে যে ভারতীয়দের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। তো আমাদের বিভিন্ন পরিচয় আছে, ওই পরিচয় না যেয়ে আজকে আমরা ভারতীয় ঐক্য পরিষদের ব্যানারে একত্রিত হয়েছি। শুধু একটাই কারণ, আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন বাড়িওয়ালাদের বিভিন্ন জুলুম অত্যাচার, কোনো নিয়ম নীতি নাই, এগুলা না মেনেই আমাদের উপর ভাড়া চাপিয়ে দেওয়া হয়। অথচ আমরা শুধু বাড়ি ভাড়া নয়, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সবই আমরা দিই। তাদের শুধু একবারই করে মেনটেনেন্স খরচ হয়তো বা 5 বছরে একবার করা হয় না একটা বাড়িতে। তারপরেও প্রতি 6 মাস পরে দেখা যায় একটা ফ্ল্যাটে 500 টাকা ভাড়া বৃদ্ধি হয়, যার কোনো নিয়ম নাই, নীতি নাই। এগুলা প্রতিবাদের জন্য আমরা একত্র হয়েছি। আমরা সবাই সম্মিলিতভাবে যার যার স্থানে থেকে আমরা যেভাবেই হোক আমরা এগুলা প্রতিরোধ করে চলবো, সবাইকে বোঝাবো আমরা বাড়িওয়ালাদের শত্রু না, বাড়িওয়ালা আমাদের শত্রু না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির ভাইকে, সাইফুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যারা ভাড়াবাসী, যারা ঢাকায় ভাড়া থাকি, আমাদের ভিতরে বিশাল এক পুঞ্জীবিত ক্ষোভের সৃষ্টি আছে, ক্ষতের সৃষ্টি আছে। সে কথা যদি বলতে যাই সত্যি চোখে জল আসবে। সামান্য একটু কাহিনী আপনাদেরকে বলি, আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দিয়ে বিরাট নেতা হওয়ার সুযোগ এখানে নেই। এখানে শুধু ঐক্য হওয়ার সুযোগ আছে, ঐক্য হতে পারবেন, কোনো নেতার পরিচয় নেই। কারণ আমরা এমন একটি সংগঠন করেছি, সেই সংগঠনের কোনো দলীয় ভাবমূর্তি নেই, দলীয় প্রাধান্য নেই। যে দল করেন না কেন, আপনি আপনার ব্যানারে গিয়ে এই ব্যানারের বাইরে থেকে দল করবেন। আমরা এখানে যারা এসেছি, যে দলই করি না কেন, আমাদের পরিচয় মাত্র শুধু ভাড়াটিয়া, আমাদের পরিচয় মাত্র শুধু ভাড়াটিয়া। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে তাহলে আমি আপনাদের একটু কথা শোনাই। কথাটি হচ্ছে, আমি এক বাড়িতে গিয়েছিলাম, একজন বাড়িওয়ালা এক ভাড়াটিয়ার উপর নির্যাতন করতেছিল। সেই নির্যাতন
প্রথম যে যাকে করতেছিল তিনি ছিলেন মেয়ে, অর্থাৎ মহিলা। তার স্বামী চিরায়নে চাকরি করে, তিনি ছিলেন প্রেগনেন্ট, তার বাচ্চা হবে এমনই অবস্থায়, হয়তো বাচ্চা হওয়ার 1 থেকে 2 মাস বাকি আছে। বাড়িয়া তাকে দায়িত্ব এনে বাসার সামনে দাঁড়িয়ে মৌখিক নোটিশ দিয়েছে যে আপনি আগামী 1 তারিখে বাসা ছেড়ে চলে যাবেন। সে তখন ওই বাড়িওয়ালার পায়ে ধরে কেঁদে পড়েছিল, বল আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আমরা তো জানেন যে আমি প্রেগনেন্ট হয়েছি, আমার বাচ্চা হবে, আমার স্বামী চিরায়নে থাকে, এখন যদি এই অবস্থা আমাকে বাসা পাল্টাতে হয় তাহলে আমার স্বামী আসতে পারবে না, আমার এই অবস্থায় আমি অসুস্থ অবস্থায় বাচ্চা পাল্টাতে পারবো না। তখন সেই মহিলা, অর্থাৎ তিনি একজন ভালো নাম করা নেতার বোন, তার এলাকায় যথেষ্ট রাবণ আছে, আমি তার নাম উল্লেখ করবো না, আমার নাম বললে সবাই চেনবেন। সে বললো না তোমাকে আগামী মাসে বাসা থাকতেই হবে। তখন সে কেটে তার পায়ে পড়লো, বললো যে না বাসা থাকতেই হবে। অর্থাৎ কারণটা কি আপনাদের বলে নেই, তাকে বাসা থাকতে হবে এই কারণে ওই মহিলা ওই বাসায় থেকে প্রেগনেন্ট হয়েছে, এটা তার অপরাধ। তার কারণ ওই বাসায় যদি বাচ্চা প্রসব হয় তার কিছু পানির খরচ হবে, এই পানির কারণে ওই বাড়িওয়ালা তাকে বলছে বাসা ছেড়ে। অত্যন্ত হৃদয়পীড়ক কথা, অত্যন্ত দুঃখজনক কথা। প্রিয় বাড়িওয়ালা ভাইরা, আপনাদের অনুরোধ করছি, আপনাদের মা বোন আছে, আপনাদের স্ত্রী সন্তান হবে, কিন্তু আপনাদের কাছে পুলিশ অনুরোধ করছি এই ধরনের অসুবিধা আচরণ তার সাথে করবেন না, তাহলে এই দায় দায়িত্ব একদিন আপনাদেরকে ভোগ করতে হবে। তখন আমি ওই বাড়িওয়ালার পায়ে হাতে করে তাকে 2 মাসের জন্য রেখেছিলাম এবং আজ এসে ওই বাড়িতে ভাড়া আছে। প্রিয় ভাইয়ের আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব ফরিদ ভাই, সাংগঠনিক সম্পাদক, জাতীয় ভারতীয় পরিষদ। বেশি কথা বলার সময় নেই, এই জন্য সংক্ষিপ্ত করছি, মনে কিছু করবেন না ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ভারতীয় সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ভারতীয় কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক এবং একজন প্রতিষ্ঠিত সভাপতি। আমি বাড়িওয়ালাদের কোন বিচারে দেখেছি বাড়িওয়ালার ছেলে ভাড়াটিয়াদের মারার পর ওই বাড়িওয়ালা কল্যাণ সমিতিতে বিচার হয়েছে। বিচারটা হওয়ার পর দেখা গেছে যে সর্বশেষ বিচারে ওই ভাড়াচ্ছেরই আবার ওই বাড়িওয়ালার ছেলের কাছে মাপ চাওয়া লাগবে এবং পরের মাসে বাড়ি ছাইড়ে দেওয়ার নোটিশ দিচ্ছে। এইভাবে বহু বিচার আমরা দেখেছি। দেখে আমি বিশেষ করে ঢাকা শহর অনেক জায়গায় ঘুরছি যে এই ধরনের একটা কোনো সংগঠন পাওয়া যায় কিনা যেখানে 90% ভাড়াটিয়া, 10% মাত্র বাড়িওয়ালা, কিন্তু 10% বাড়িওয়ালারা 90% ভাড়াটিয়াদের শাসন নয় শোষণ করে যথারীতি। যাই হোক, এরপরে আমি খুঁজে দেখি যে এই রকমের কোনো সংগঠন নাই। পরে কিছু লোক নিয়ে পীরের বাগে আমরা 13 নং ভারতীয় কল্যাণ সমিতি গড়ে তুলি রেজিস্ট্রেশন। এরপরে আমরা অনেক চড়াই উত্তরাই পার হয়ে এবং এই সমিতিটা দাঁড় করাইয়া এখন পর্যন্ত টিকে আছি 2-3 বছর যাব। এখন কথা হইলে যে যদি বাড়িওয়ালাদের সাথে একটু কদর কাটাকাটি হয় তাহলে বাড়ি ছেড়ে যেতে হয়, উপায় নাই এইভাবে। কিন্তু আমাদের সমিতি করার পর আমাদের ওইখানে একটা বাড়িওয়ালা সমিতি, একটা ভাড়াটিয়া সমিতি পাশাপাশি, কিন্তু এখন আমরা প্রায় 1000 খানেক বিচার করছি, ওদের বিচারে যায় না, আমাদের কাছে বিচার হয়। ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার, তারপর থানা থেকে পুলিশও থাকে, এই বিচারে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার করতে পারি। যাই হোক, এখন প্রত্যেক বছরই ভাড়া বাড়ায় বাড়িওয়ালারা। হ্যাঁ, তাই আমি একটু নকুল কুমার বিশ্বাসের একটি গান দিয়া শুরু করি বা শেষ
বাড়িওয়ালা ভাড়াটিয়া যখন বাড়িওয়ালার কাছে যায় ভাড়া নেবে তখন প্রতি মাসে বছর বছর ভাড়া বাড়বে। নবীন কুমার বিশ্বাস এইভাবে বলবে, কেন ভাড়া বাড়বে খালি যান, সেটাই আপনি আমাকে দিতাম। বিল্ডিং এর ইটকালি রডের দাবিতে খালি বছর বছর আর বাড়ছে না, আর বাড়িটা হেঁটে হেঁটে মিরপুর থেকে গণাবী দিকে আর যাচ্ছে না। কথা হলো যে সময় বাড়িটা করছে তখন 13,000 টাকা ছিল রডের টন, এখন হচ্ছে 70,000, কিন্তু বাড়ি ভাড়া ওই 70,000-এর লাগে বাড়তেই আছে, কমে না। এরপর বাড়াত্মীয়দের অনেক নির্যাতনের কাহিনী আছে, আমি বলবো না, সংক্ষিপ্তভাবে শেষ করলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে। ধন্যবাদ জনাব ফরিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে সত্যিকার কথাই, আমাদের কথাগুলো যদি বলতে যায়, এখানে এমন মানুষ আছে তারা একদিনে কয়েকদিন কথা বলে সুখের কথা শেষ হবে না। তবু আমি কথাটুকু অল্প শুরু করছি, একটুখানি ছেলের কথা, একটু ভালোবাসা করতে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা। আমরা চাই বাড়িওয়ালা আমাদেরকে চেনা করবো, আমরা শান্তিতে সুখে বসবাস করবো। এখন আমাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় ভাড়াটিয়া পৌর পরিষদের জনাব আব্দুল হামিদ ভাই। জনাব আব্দুল হামিদ ভাই, সেক্রেটারি, জাতীয় ভাড়াটিয়া পরিষদের সেক্রেটারি, শ্রীরাজ শাখা। আজকের এই ঐক্য পরিষদের সভাপতি ও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে এবং আমাদের সকল ভাইরা ও ভাই বোনেরা, সর্বপ্রথম আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে অনেক ভাইরা অনেক কথা বলছে এবং আমার যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, রাসেল উড়াবে, আজকের আমার আমরা ভিড়ের মাঝে নাই এখন সেটা 3,000 টাকা 2 বছর আগে যে ভাড়া ছিল, কিন্তু সেই ভাড়াটা কেন দিয়েছি তার এখান থেকে আপনাদেরকে ঘোষণা দিতেছে যেখানে 8 ফিট রাস্তা পাবে, সেই ঘোষণা আসার আগে, রাস্তা আসার আগে আপনাদেরকে ভাড়া বৃদ্ধি করার জন্য তারা পায়দারা দিচ্ছে এবং যারা 6,000 টাকা ভাড়া দিচ্ছে তারা এখন 12,000 টাকা ভাড়া। তারা বলে যে আমাদের কারেন্ট বিল বাড়ছে, পানি বিল বাড়ছে, গ্যাস বিল